হচ্ছে অবন্তী? তুমি কান্না করছো কেন? হঠাৎ উপরের কথাটা বলতেই আমি আর আপু দরজার দিকে তাকাতেই দেখি আমু দাঁড়িয়ে আছে দরজার সামনে। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? আপু, তুমি এটা কি করলে? আপুর জন্য আজ মনে হয় ধরা পড়ে যাব। এটা না করলেও হতো। আম্মুকে দেখে অবন্তী আমুর পা জড়িয়ে ধরল। এই কি করছো তুমি? ওঠো। অবন্তীকে নিচে থেকে তুলে। বিশ্বাস করেন মা, আমি তানবীরকে সত্যি অনেক ভালোবাসি। তানবীরকে ছাড়া আমি বাঁচবো না মা। কি বলছো তুমি এগুলো? তোমার মাথা ঠিক আছে? তুমি জানো তুমি কি বলছো? আমি ঠিক আছি। তারপর অবন্তী সবকিছু আম্মুকে বলে দেয়, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কি কি ঘটেছে সবকিছুই বলে দেয়। আম্মুর মুখ টমেটোর মতো লাল হয়ে গেছে। তানভীর, অবন্তী এগুলো কি বলছে? এগুলো কি সত্যি? কিছু সত্যি আর কিছু মিথ্যা। না মা, আমি মিথ্যা কথা বলিনি। তানভীর, সত্যি করে বল। আসলে আম্মু আপু আমাদের না জানিয়ে বিয়ে করা না। দাঁড়া, তোমার আজ খবর আছে। কি বলছো আপু? তুমি কি করতে চাচ্ছ? শোন। তারপর আপু আমার কানে কোণে বলল, কি করতে চাচ্ছ? আপু অবন্তীর সাথে। কি? না আপু, এটা করা কিন্তু ঠিক হবে না। কি ঠিক হবে না? আমাদের না জানিয়ে বিয়ে করেছে, তাহলে তো একটু শাস্তি পেতেই হবে। কিন্তু আপু এই মিথ্যে ভালোবাসা মিথ্যে সম্পত্তির কথা বললে অনেক কষ্ট পাবে। আপু অবন্তীর কষ্ট হলে যে আমারও অনেক কষ্ট হয়, ওকে কষ্ট দিও না। ও আমার কষ্টের মহল, আমি তো শুধু একটু মজা করব। তাও এতে অনেক কষ্ট পাবে আমার বউটা। আমাকে কষ্ট ভালোবাসে, সে কি আমাদের সম্পত্তির জন্য আমাকে ভালোবাসে নাকি? আমি তো শুধু একটু মজা করব। আচ্ছা ঠিক আছে। বর্তমানে এই ছিল কাহিনী। আপুকে আমি অনেক বারণ করেছি, কিন্তু আপু শোনেনি। এখন সব দোষ আমার না? তুইও তো তখন অবন্তীকে বকা দিচ্ছিস। সেটার জন্য অনেক ব্যথা করছে বুকে। ঢং কত, বুকে ব্যথা করছে। তানভীর, তুই এটা একদম ঠিক করিসনি আমার বৌমার সাথে। সরি বল বৌমাকে। কি বললে আম্মু? কানে কম শুনিস নাকি? বৌমাকে সরি বল। আমি কেন সরি বলবো? তোমার বৌমা আমাকে সরি বলবে। তোকে কেন সরি বলবে? বলবে না মানে? তোমার বৌমাকে বকা দিয়ে যে আমার বুকে ব্যথা লাগছে, কষ্ট পেলাম যে, সেটার কি হবে? চুপ, সব সময় পাকনামি করিস। সরি বল। ঠিক আছে, সরি। আমার মেয়ের চোখে আবার যদি পানি আসে না, তোর খবর আছে। মা আজ থেকে আমার দুটি মেয়ে। মা তানবীরের আবার বিয়ে দেব। বিয়ে মানে? আরে ভয় পেও না, তোমার তানবীর তোমারই থাকবে, কেড়ে নেব না। মা, তানবীরের সাথে অবন্তী আবার বিয়ে দিলে কেমন হয়? দেখো, ওরা তো বিয়ে করেছে, আর আমাদের আত্মীয় স্বজনরাও এই বিষয়ে কিছু জানে না। সবাইকে জানিয়ে বড় করে বিয়ের আয়োজন করলে খারাপ হয় না কিন্তু। আমিও তাই ভাবছি। আমার একমাত্র ছেলের বিয়ে হবে, আর কেউ জানবে না, তাই কি কখনো হয়? কাল থেকে সব শুরু হবে বিয়ের আয়োজন। আর যে পর্যন্ত না ওদের বিয়ে হচ্ছে, তারা এক রুমে থাকতে পারবি না। মা, এটা কিন্তু আমার উপর অন্যায় করতেছ। কি অন্যায় করলাম আমি তোর ওপর? না কিছু না। তানজিলা, বৌমাকে তোর ঘরে নিয়ে যা। ঠিক আছে মা। আপু অবন্তীকে আপু রুমে নিয়ে গেল। আমি ভাবতেও পারিনি আম্মু এত সহজে অবন্তীকে মেনে নিবে। কিন্তু অবন্তীকে যে আমার কাছ থেকে দূরে করে দিল। অবন্তী যে আমার বুকে মাথা রেখে না ঘুমালে অবন্তী ঘুমাতে পারে না, ঘুম আসে না অবন্তীর। আমি বা অবন্তীকে ছাড়া কিভাবে থাকবো? আম্মুর রুম থেকে বের হব, তখন আম্মু পিছন থেকে আমাকে ডাক দিল। তখন আম্মুর কাছে গেলাম। আর তানভীর শোন। মা বলো। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, ওকে কখনো আর কষ্ট দিবি না। তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি অন্য ছেলে মতো না যে নিজের বউকে কষ্ট দিব। অন্য ছেলে বলছে দেখে কিন্তু মনে করেন না সব ছেলেকেই আমি খারাপ বলতেছি। সবাই খারাপ না, যেমন আবার সব ছেলেই ভালো না। কিছু ছেলে এমনও আছে যৌতুকের জন্য বউকে কষ্ট দেয়, তাকে মারধর করে। সমাজে এগুলা সব সময় দেখা যায়। যৌতুকের জন্য স্বামী তার স্ত্রীকে কতই না কষ্ট দিয়েছে। এগুলো বাদ দেন, গল্পে ফেরা যাক চলেন। আম্মুর সাথে কথা বলে আমার রুমে আসলাম। অন্যদিকে আপু আর অবন্তী। সরি, আমার জন্য তুমি কষ্ট পেলে। জি আপু, সরি বলছেন কেন? আমি আপনার কাছে ঋণী হয়ে গেলাম। আর যদি আপনি এমন না করতেন, তাহলে হয়তো কখনো মাকে আমাদের বিয়ের কথা বলতে পারতাম না। ঠিক আছে, আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? তাহলে কি বলবো? তানবীর যা বলে তুমিও তাই বলবে। আপু বলে ডাকবে, আর তুমি করে বলবে। আপনি বলবে না আর কখনো। ঠিক আছে আপু। তুমি বিশ্রাম করো।
আর আমি আমার রুমে শুয়ে বসে টাইম পাস করতেছি। আর কতদিন বাড়িতে বসে থাকবো? ভাবছিলাম কই আজ স্কুল কলেজ খুলবে, তা না, শুনি অক্টোবরের 3 তারিখ পর্যন্ত আবারও সবকিছু বন্ধ থাকবে। কোথায় ভাবছিলাম কলেজ খুললে একটু প্রেম করব, সেটা আর হলো না। মন চায় মুলার জুস খেয়ে মরে যাই। পড়ালেখা তো আল্লাহর ভরসা, সব আল্লাহর হাতে, তিনিই চাইলে পরীক্ষায় পাশ, না চাইলে ফেল। পড়াশোনা তো সব পাল গোল্লাই গেছে, কিছুই মনে নেই। তার উপর আমার সায়েন্স বিভাগের ছাত্র, আমি কি যে হবে আল্লাহ, এবারে মতো মান সম্মান রেখো। এই সব চিন্তা করে কি লাভ হবে? চলেন একটু লুকোচুরি খেলে আসি। ঘর থেকে বের হয়ে আপু রুমের সামনে গেলাম। দরজার দিকে তাকিয়ে দেখি অবন্তী শুয়ে আছে। আপুকে কোথাও দেখছি না। মাম্মা, এটাই তো আসল সুযোগ। চল তানভীর, আজ তোর বউয়ের কাছে যাওয়া থেকে কেউ আটকাইতে পারবে না তোকে। এক দৌড়ে ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুকেই দরজা বন্ধ করলাম। তারপর চুপি সারে আমার জানের কাছে গেলাম। দেখি ঘুমিয়ে গেছে। চুপ করে কপালে একটা কিস করলাম। কিস করা মাত্রই অবন্তী চোখ খুলে ফেললো। আমাকে দেখে অবন্তী অন্যদিকে মুখ করে শুয়ে পড়লো। কি হলো এটা অবন্তী? কি আমার উপর রাগ করেছে তাহলে? আমার জানটা কি রাগ করেছে? না। তাহলে আমার ময়না পাখিটা কথা বলছে না কেন? কে তোর ময়না পাখি? কেন তুমি? তুমি তো আমার ইহকাল পরকালের জীবন সাথী, আমার ভালোবাসা, আমার প্রাণের প্রাণ, জানের জান, আমার কলিজা। আমার থাক, আর বলতে হবে না। দেখি আমার জানটা একটু আমার দিকে তাকাও। আচ্ছা সরি, এই দেখ কান ধরছে, এবার তো তাকাও। অবন্তী আমার দিকে তাকালো। দেখি অবন্তীর চোখে পানি। আমার জান, তুমি কান্না করছো কেন? অবন্তী কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে। তানভীরও অবন্তীকে জড়িয়ে ধরলো। কি হলো? আস্তে ধরো, পেটে ব্যথা লাগছে। ওহ, বুঝতে পারিনি, সরি। এই আসতে ধরলাম। তুমি খুব পচা। আমি কি আবারও কি করলাম? কি করনি তুমি? তখন আমাকে কত কথা বললে, আমার বুঝি কষ্ট হয়নি? সরি তো সোনা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, অনেক ভালোবাসি। জানি তো আমার পাগলিটা আমাকে কত ভালোবাসে, আর তোমাকে কষ্ট দিব না। সত্যি বলছো তো? 3 সত্যি। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি সত্যি মরে যাব। একটা একটা মানে? একটা মার যা আমি তুলে রাখলাম। তোমাকে বলেছিলাম না আমার সামনে মনের কথা ভুলে মুখে আনবে না, কিন্তু তুমি তাও বলেছো। এখন তো তোমাকে মারা সম্ভব না, কারণ আমার বাচ্চা তোমার পেটে, তাই একটা তুলে রাখলাম। বললেই হলো, আমার ছেলে তার মাকে মারতেই দেবে না। ছেলে মানে আমার মেয়ে হবে। না, মেয়ে হবে না, ছেলে হবে। না, মেয়েই হবে। আরে, আগে তো তাকে আসতে দেবে, তারপরে বোঝা যাবে সে মেয়ে না ছেলে। ঠিক আছে, কিন্তু কে বললে এই কথা তুমি বলছো? কই না তো, আমি বলিনি। দরজার দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম, কারণ দরজার সামনে কলি দাঁড়িয়ে আছে। কলিকে দেখে অবাক হয়ে গেলাম। কলি কিভাবে এখানে? কলি তুমি এখানে? আমি। কেন, আমি কি এখানে আসতে পারি না? না, আসবে না কেন, কিন্তু আজ হঠাৎ করে আমাদের বাড়িতে আসলে তাই। তানজিলের সাথে দেখা করতে আসলাম, অনেকদিন যোগাযোগ হয়নি। আর এসে আন্টির কাছে শুনলাম তুমি বিয়ে করেছো। হ্যাঁ, আমি বিয়ে করেছি, আর এটাই আমার বউ। তা তো দেখতেই পারছি। কথা বলছিলাম, হঠাৎ আপু রুমে এসে পড়ে। আরে কলি, তুই এখানে? তুই তো আমাকে ভুলেই গেছিস, কোনো যোগাযোগ নেই তোর, তাই তোর সাথে দেখা করতে আসলাম। ভালো করেছিস, আয় বস। আর তানবীর, তুই এখানে কেন? আমও খেতে বলেছে, তাই তোমাদেরকে ডাকতে আসছে। ঠিক আছে, তুই যা, আমরা আসছি। একসাথে যাই, চলো। যাবি তুই? আপুর ধমক খেয়ে চলে আসলাম। পেটে আর ক্ষুধা নাই, খাবার টেবিলে বসে অপেক্ষা করছি কখন আসবে আর কখন খাবার পাবো। কিছু সময় পর ওনারা আসলেন। তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আমি তাহলে এখন আসি আন্টি। কি বলছো তুমি? কোথায় যাবে? তুমি আমাদের বাসায় থাকবে, তানভীরের বিয়ে হওয়ার পর যাবে তুমি। কিন্তু আন্টি, আব্বু আম্মু? তোমার মা বাবাকে আমি বলে দিচ্ছি তুমি যাচ্ছ না। ঠিক আছে আন্টি। রাতে রাতে বিছানায় শুয়ে ভাবছিলাম, হঠাৎ কি হলো কলির? কলি কি আমাদের কোনো ক্ষতি করার জন্য এখানে আসছে? তাই যদি হয় তাহলে কলি অনেক বড় ভুল করতে যাচ্ছে, যা কলি নিজেও জানে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। রুম থেকে বের হতেই কারোর সাথে ধাক্কা লাগলো। সামনে তাকাতেই দেখি একটা মেয়ে নিচে পড়ে আছে। মেয়েটা আমার দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম, কারণ সে আর কেউই না, আমার স্কুল ফ্রেন্ড রিয়া। আমরা যখন ক্লাস 9-এ ছিলাম তখন ওরা দেশের বাইরে চলে যায়, ওদের সাথে তেমন যোগাযোগ হয়নি, তবে মাঝে মাঝে ভিডিও করে কথা হতো। রিয়া, তুই এখানে? শালা, আগে আমাকে তোল। ওহ সরি, হাত ধর। তারপর রিয়ার হাত ধরে রিয়াকে তুললাম।
তুই দেশে আসছিস আর আমাকে জানাসনি কেন? তোকে সারপ্রাইজ দেবো বলে তোকে বলিনি আমি আসবো, কিন্তু তোকে সারপ্রাইজ দিতে এসে আমি সারপ্রাইজ হয়ে গেলাম। আন্টি না বললে জানতেও পারতাম না তুই যে চিটার। আমি কি চিট করছি? আন্টি না বললে জানতেও পারতাম না তুই এত চিটার। আমি কি চিট করছি? তুই ভালো করে জানিস তুই কি করছিস। আম্মু কিছু বলছে তোকে? না, কিছু বলে নাই। যাক, ভালোই হয়েছে। সব কিছু বলেছে। কি সব কিছু বলেছে? আপনি লুকিয়ে বিয়ে করেছেন। পিছনে ফিরে দেখি আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, নিলয়, আবির, আকাশ ও জান্নাত। কাল্পনিক বন্ধু, বাস্তবে না। তোরা তো সব কিছুই জানিস। সেটা তো আর আন্টি জানে না। তাও তো। তোর সব আগে থেকেই জানিস। হ্যাঁ জানি। আর তোরা আমাকে একবারও বলিসনি। তুই তো এখানে ছিলি না, তাই জানিসও না। সব কথা কি এখানেই বলবি? ও সরি দোস্ত। তারপর সবাইকে আমার রুমে নিয়ে আসলাম। অনেকদিন পর সবার সাথে দেখা হলো, সবার সাথে অনেক মজা করলাম। কিন্তু রিয়া, তুই চুপ করে আছিস কেন? ভাবছি। কি ভাবছিস? কিছু না, এমনিতেই। ওহ, হঠাৎ আমুর ডাক আসলো, সবাইকে নিয়ে নিচে গেলাম। তারপর সবাই একসাথে খাবার খেলাম। তারপর সবাই মিলে বাড়ি সাজাতে লাগলো। সবাই অনেক সুন্দর করে সাজিয়েছে। যাক, একটা কাজ তো ভালো হলো। বাড়ি সাজাতে কোনো টাকা লাগলো না, আমার বন্ধুরাই সব কাজ করে দিল। আপনারা আবার আমাকে কিপটা ভাইবেন না, আমি মোটেও কিপটা না। কাল বিয়ে, আজ সব কাজ সম্পূর্ণ হলো। কিছু কাজ বাকি আছে, সেটা কাল করা যাবে। সবাই অনেক পরিশ্রম করতেছে। যাক, এখন আর কেউ আমাদের বেকার বলবে না। কাজ তো আমরাও করেছি, অনেকদিন পর একসাথে হয়েছি। সব বন্ধুরা আড্ডা না দিলে কি চলে, তাই তো সবাই মিলে সাদে গেলাম। সবাই অনেক মজা করলাম। অনেক রাত হয়ে গেছে, তার উপরে সারাদিনের ব্যস্ততা, অনেক ক্লান্তি লাগছে। সবাই ঘুমাতে চলে গেল। কিন্তু রিয়া, তুই ঘুমাতে যাবি না? ঘুম আসছে না, তুই যা। তোকে একলা রেখে কিভাবে যাই? তানভীর, আমার কিছু প্রশ্নের উত্তর দিবি? পারলে অবশ্যই দিব। আমাকে কি খারাপ দেখতে? কে বলছে তোকে খারাপ দেখতে? তুই অনেক সুন্দর। তাহলে আমাকে তুই কেন ভালোবাসিস না? কে বলছে তোকে আমি ভালোবাসি না? তোকে বন্ধু হিসাবে অনেক বেশি ভালোবাসি। তুই কি কিছুই বুঝিস না? কি বুঝবো? চল নিচে যাব। চল। তারপর আমি আর রিয়া নিচে চলে আসলাম। রিয়া ওর রুমে গেল। আমি রুমে গিয়ে দেখি আমার শোয়ার কোনো জায়গায় নেই। সবটুকু বিছানায় ওই হারামিগুলা দখল করে নিয়ে শুয়ে আছে। কি করব, ওদের উপরে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে গেল, দেখি সবাই ঘুম থেকে উঠে গেছে। ফোনের স্ক্রিনে তাকাতেই দেখি অবাক হয়ে গেলাম, কারণ অবন্তী অনেকবার কল করেছে। এ তো ঘুমিয়েছিলাম বলে বুঝতে পারে নাই। আবার ফোন বেজে উঠলো, তাকে দেখি অবন্তী ফোন দিয়েছে, রিসিভ করে। গুড মর্নিং জান। গুড মর্নিং। তুমি ফোন ধরো না কেন? ঘুমিয়েছিলাম, তাই বুঝতে পারিনি। আচ্ছা, আমার বাবুকে এখন উঠছো? কে তোমার বাবু? আমি তোমার বর। তুমিই তো আমার বর, আমার বাবু, আমার জান, আমার কলিজা। আমি বাবু হলে আমাদের সন্তান কি তাহলে? তুমি বোঝো না, এখন তো সবাই তাদের বয়ফ্রেন্ড বরকে বাবু বেবি এগুলো বলে ডাকে। আমাকে ডাকবে না, আমার এগুলা একদম ভালো লাগে না। আমাকে কি বাবু মনে হয় তোমার? বাবু তো শিশুদের বলে, বাচ্চাদের বাবু বেবি বলে। ঠিক আছে, আর বলবো না। হুম। আচ্ছা, এখন রাখছি, আপু আছে। এই না, যা, ফোনটা কেটে দিল। একটু যে কথা বলবো তাও হলো না। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করলাম সবাই একসাথে। আজ বিয়ে, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমি যে বর, আমার দিকে কারো খেয়ালই নেই। আব্বু আম্মু তাদের ছোটবেলার বন্ধু বান্ধবের সাথে গল্প করছে। এদিকে আবন্তের কাছে যাব, কিন্তু সেখানেও যেতে পারছি না। অবন্তের ঘরে এতগুলো মেয়ে বসে আছে। আমি আবার মেয়েদের থেকে একটু দূরেই থাকি, না মানে আমি ভদ্র ছেলে তো, তাই মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখে চলে। আমার বন্ধুগুলাও না, আসলে তাদের নিয়ে কি বলবো, সবগুলা লুচ্চা। দেখেন না, আমাকে এখানে একা রেখে বিয়েতে আসা সুন্দরী মেয়েদের পিছনে ঘুরতেছে। কেমনটা লাগে বলেন? তাই আর এখানে না থেকে সাদে চলে যাই। যে ভাবা সেই কাজ। কিন্তু সাদে যে আরো একটা বিপদ আমার জন্য অপেক্ষা করছে, কে জানতো সেটা? উপরে উঠে দেখি কলেজ সাদে দাঁড়িয়ে আছে। আমি আর সেদিকে না গিয়ে অন্যদিকে গেলাম। একা দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখে। পিছে ফিরে দেখি কলি। হঠাৎ কলি আমাকে জড়িয়ে ধরে। আমি কলিকে আমার কাছ থেকে ছাড়িয়ে নেই। তুমি এগুলা কি করতেছ? আমি তোমাকে ভালোবাসি। তুমি কি বলতেছো? তোমার কোনো ধারণা আছে? তুমি জানো আমার বিয়ে হয়ে গেছে, আমি বিবাহিত, তারপরও তুমি এমন করছো কেন? তুমি 100টা বিয়ে করো, আমার সমস্যা নেই।
আমি শুধু তোমাকেই চাই। এরপর কলি যা করলো আমি ভাবতেও পারিনি কলি এমনটা করতে পারে। হঠাৎ কলি এসে কিস করে, কলিকে ধাক্কা দিয়ে আমার কাছ থেকে সরিয়ে দিই, কিন্তু কলি যখন আবারও কিস করে তখন আর নিজেকে সামলাতে পারলাম না, কলিকে ছাড়িয়ে ঠাস করে একটা চড় মারে। অনেক রাগ হচ্ছে কলির উপর। কিভাবে পারলো কলি? আমি ভাবতেও পারছি না কলি কিভাবে পারলো এমনটা করতে। আমাকে যত খুশি মারো, কিচ্ছু বলবো না, তবু আমাকে তোমার করে নাও। কি নেই আমার যে তুমি আমাকে ভালোবাসো না? প্লিজ চুপ করো। তুমি বুঝতে চাচ্ছ না কেন আমি তোমাকে চাইলেই ভালোবাসতে পারবো না? কারণ আমি বিবাহিত আর আমি অবন্তীকে অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ভুলে যাও। আমি পারবো না তোমাকে ভুলতে। কলির ভালোবাসা এত সহজ না যে যখন খুশি একজনকে ধরলাম আর অন্যজনকে ছেড়ে দিলাম। তুমি আমাকে ভালোবাসো ভালো কথা, কিন্তু পথ চলতে চলতে 10টা মানুষকে ভালো লাগতেই পারে, তাই বলে তুমি 10টা মানুষকে ভালোবাসতে পারবে না 10টা প্রেম করতে। আমি একজনকেই ভালোবাসি আর সে অবন্তী। ভালোবাসা এত সহজ না যে চাইলেই পাওয়া যায়। ভালোবাসার ক্ষেত্রে কিছু আবেগ, কিছু অনুভূতির দরকার যা আমার তোমার জন্য নেই। আমি অবন্তীকে ভালোবাসি আর অবন্তীও আমাকে ভালোবাসে। কিন্তু তানবীর, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। কি নেই আমার যে তুমি আমাকে ভালোবাসো না? আমি কি দেখতে খারাপ? তুমি দেখতে অনেক সুন্দর। তুমি আমার থেকেও অনেক ভালো ছেলে ডিজার্ভ করো। আমি চাই না ভালো ছেলে, আমি শুধু তোমাকে চাই। শোনো, তুমি অনেক জনকেই ভালোবাসতে পারো, কিন্তু তোমাকে কে ভালোবাসে সেটা তোমায় বুঝতে হবে, এবং তুমি সুখী সেখানেই হবে যে তোমাকে ভালোবাসে। তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, তার মানে তোমার প্রতি আমার কোনো ভালো লাগা, ভালোবাসা কাজ করে না। তো তোমার ভালো থাকা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি অবন্তীকে ভালোবাসি আর অবন্তীও আমাকে ভালোবাসে। সো অবন্তীর ভালো লাগা, ভালো থাকা নিয়ে আমার যথেষ্ট মাথা ব্যথা আছে। তোমায় মাথায় রাখতে হবে তোমাকে কে ভালোবাসে, আর তার কাছে তুমি সুখী হবে যে তোমাকে ভালোবাসে। কিন্তু আমি কলি, ভালোবাসা বাজারের খেলনা না যে চাইলেই পেয়ে যাবে। ভালোবাসা জোর করে পাওয়া যায় না। দুটি মনের মিলনই ভালোবাসা জন্মায়। আর তুমি দেখতেও অনেক সুন্দর, তুমি আমার থেকেও অনেক ভালো ছেলে পাবে। চাই না আমার ভালো ছেলে। ভালোবাসা জোর করে হয় না কলি, জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। আমি বুঝতে পেরেছি আমি আর কখনো তোমাদের দুজনের মাঝে বাধা হয়ে আসবো না। আমি বুঝতে পেরেছি জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। তুমি অনেক ভালো মেয়ে, তোমাকে যে জীবন সঙ্গী হিসেবে পাবে সে সত্যি অনেক লাকি। হয়তো। কলি, আমরা তো বন্ধু হয়ে থাকতে পারি, কি বন্ধু হবে না আমার? হব। তাহলে আজ থেকে আমরা বন্ধু। বন্ধু। এই দেখি, এদিকে তাকাও তো। কি হলো? কি দেখবে? আরে তোমার মুখের এই কি অবস্থা করছো? তোমাকে দেখতে তো পেতনির মতো লাগছে। কি? আমি পেতনি? দাঁড়াও, তোমায় দেখাচ্ছি। নিচে বাসলে বাপের নাম, ভাগ তানভীর ভাগ, ডাইনি খেয়ে পেয়েছে। কি? আমি ডাইনি? আমি তোমাকে আর ছাড়ছি না, দাঁড়াও। ওরে আল্লাহ, আমি আর নেই। কলি, আমাকে ধরার আগেই আমি সাত থেকে সুমন্তর হয়ে গেলাম, মানে সেখান থেকে দৌড়ে চলে আসি। অবশ্য কলি আমাকে একটুর জন্য ধরতে পারে নাই। আর হ্যাঁ, আপনারাও, আপনি কাকে ভালোবাসছেন সেটা বড় কথা না, আপনাকে কে ভালোবাসছে সেটাই বড় কথা। সত্যিকারের ভালোবাসা তো সেটাই যে ভালোবাসার কোনো স্বার্থ নেই। যে আপনাকে ভালোবাসে না তার পিছু ছেড়ে দিন, নিঃস্বার্থ ভাবে যে আপনাকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসেন, দেখবেন আপনার জীবনে আনন্দে ভরে যাবে। কখন যে কলি আমাকে ভালোবেসে ফেলেছে বুঝতে পারিনি। যাই হোক, আমি এক দৌড়ে ছাদ থেকে নিচে নেমে আসি, কিন্তু নিচে নামার সময় হোঁচট খেয়ে একটা মেয়ের উপরে পড়ে যাই। সে আর কেউই না, আমারই ফ্রেন্ড রিয়ার উপরে পড়ে যাই। এভাবেই আমার উপর শুয়ে থাকবি না উঠবি? রিয়ার কথায় আমার হুঁশ ফিরল। ওর মুখে কিছু আটকায় না, যখন যা খুশি বলে ফেলে। আমি তাড়াতাড়ি রিয়ার উপর থেকে উঠে পড়ি আর রিয়াকেও তুলি। তুই কি আমার সাথে চুক্তি করে নিচ্ছিস? মানে কিসের চুক্তি করব? এত মেয়ে মানুষের ভিতরে শুধু আমার উপরেই এসে পড়িস। বলছি, এই চুক্তি কখন করলি? ধ্যাত, কি বলিস? চুক্তি করতে যাব কেন? আর আমি কি ইচ্ছে করে তোর উপর পড়ছি নাকি? তা তুই ইচ্ছা করে পড়িসনি। চুপ, আয়নায় কখনো নিজের মুখ দেখছিস? দেখতে তো পুরোই একটা পেতনি। রিয়াকে আর কোনো কথা বলতে না দিয়ে সেখান থেকে দৌড়ে চলে আসি, না হলে কপালে অনেক খারাপ ছিল। রুমে বসে আছি, হঠাৎ কি দুলহে রাজা কিয়া কার রাহা হো। দরজার দিকে তাকিয়ে দেখি শালার বন্ধুগুলা দাঁড়িয়ে আছে, সবাই আমার পাশে এসে বসে। তোরা কি আমার বন্ধু?
কেন রে, কি হয়েছে? আমাকে একা রেখে তোরা কোথায় ছিলি? আমরা বাদ দে, ছিলি না ভালোই হয়েছে। আর এই জান্নাত কোথায় রে? ওকে সারাদিন কোথাও দেখলাম না। জান্নাত তো ভাবির রুমে, ভাবিকে সাজিয়ে দিচ্ছে। ও, তানবীর, তোর কাজিনকে দেখতে পাচ্ছি না যে? আমার কাজিন কে? আরে নীলার কথা বলেছে নিলয়। আমার পরীক্ষা চলতেছে তাই আসতে পারবে না, কিন্তু তুই নীলাকে দিয়ে কি করবি? না মানে সবাইকে দেখলাম, নীলাকে দেখছিলাম না, তাই বললাম। সত্যি কি এই কারণ না অন্য কোনো কারণ আছে? তানবীর, নীলাকে নিলয় ভালোবাসে। নিলয় আবির যা বলছে সেটা কি ঠিক? না মানে হ্যাঁ। কি তোর এত বড় সাহস, তুই আমার বোনের সাথে? আসলে তানবীর, আরে শালা, এত খুশির খবর আগে বলবি না? কি হলো, তুই নিলয়কে কিছু বললি না কেন? নিলয় কি কোনো দোষ করছে? ভালোবাসতেই পারে। নিলয়, তোর কোনো সাহায্য লাগলে আমাকে বলবি, আমি তোকে সাহায্য করব। সবাই মিলে অনেক মজা করলাম। বিয়ের সময় চলে আসে, দেখতে দেখতে বিয়েটাও হয়ে গেল। অবন্তীর যেহেতু আমাদের বাসায় থাকে, তাই এখানেই আমাদের বিয়ে দিয়ে দেয়। আমাদের বিয়ের পর অবন্তীর মা বাবা ওনাদের বাসায় চলে যান। ওনাদের কি একটা দরকারি কাজ পড়েছে, যার জন্য আর্জেন্ট চলে যেতে হলো। অবন্তীর ছোট বোনটা, মানে আমার শালি, অনেক দুষ্ট প্রকৃতির একটা মেয়ে। অবন্তীর বোনকে দেখে মনে হয় না এত দুষ্ট মেয়ে। আমিও ভাবছিলাম মেয়েটা অনেক সরল যখন প্রথম দেখা হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি কত দুষ্ট এই মেয়েটা। মাত্র ক্লাস 5-এ পড়ে, তাই এমন। যাই হোক, বিয়েটা ভালোভাবে হয়ে গেল। নিজের বিয়ের বর্ণনা কি করে দেব বলেন? সবাই তো জানেন বিয়ে কেমন হয়। বন্ধুরা মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছি। রাত প্রায় 1টা বাজে। হঠাৎ আম্মু, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? বৌমা ঘরে একা বসে আছে আর তুই এখানে আড্ডা দিচ্ছিস? এখনই ঘরে যা। যাচ্ছি, তুমি যাও। আম্মু চলে গেল। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আজ কেমন জানি ভয় লাগছে। কেমন এক অদ্ভুত একটা অনুভূতি তৈরি হচ্ছে মনের মধ্যে। নিজের ঘরেও আজ যেতে ভয় করছে। আমাকে এইভাবে দেখে আমার বন্ধুরা জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দেয়। আমি ঘরে ঢুকে দেখি অবন্তী মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। আমার উপস্থিতি বুঝতে পেরে অবন্তী বিছানা থেকে নেমে আমার কাছে আসে। কেন জানি না আজ আমার অনেক নার্ভাস লাগছে। কি করব বুঝতে পারছি না। যদিও অবন্তীর এক ঘরে আগেও অনেক থেকেছি, কিন্তু আজ কেমন ভয় করছে। অবন্তী আমাকে সালাম করতে নিলে আমি অবন্তীকে ধরে ফেলি, কারণ একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কারো কাছে মাথা নত করা ঠিক না। আমি চাই না তুমি আমাকে সালাম করো। আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা এটা একদমই ঠিক না। শুধুমাত্র আল্লাহর কাছেই মাথা নত করা আমার কাছে সঠিক মনে হয়। তাই তোমার স্থান পায় না আমার বুকে। অবন্তীকে বুকের সাথে জড়িয়ে ধরি। তারপর আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি শাড়িটা পাল্টিয়ে আসো। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। তাহলে জামা আছে সেটা পরে আসো। ঠিক আছে। তারপর অবন্তী বিয়ের শাড়ি পাল্টিয়ে আসে, আর আমিও আমার পোশাক পাল্টিয়ে ফেলি। তারপর অবন্তীকে সাথে নিয়ে উজু করে এসে 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করে মোনাজাত শেষ করি। নামাজ শেষ হলে অবন্তীকে কোলে করে বিছানায় যাই। বাকিটা ইতিহাস। সূর্যের আলো এসে চোখে পড়তে ঘুম ভেঙে যায়। চোখ খুলতে দেখি অবন্তী আমার বুকের উপরে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। দুজনের শরীরে কোনো পোশাক নেই। একটা চাঁদের জড়িয়ে আছে আমাদের দুজনকে। অবন্তীকে ডাক দেই, অবন্তী সকাল হয়ে গেছে, ওঠো। আমার অনেক ঘুম পাচ্ছে, একটু পরে উঠবো। না, তোমাকে এখনই উঠতে হবে। তোমার বুকে ঘুমাতে আমার অনেক ভালো লাগে। এখন ডিস্টার্ব করো না, একটু ঘুমাতে দাও। কিন্তু অবন্তী, সারা রাতে একটু ঘুমাতে দাওনি, এখন যদি ঘুমাতে না দাও তাহলে খবর আছে। এমন কথা শুনে আর কিছু বলার সাহস করলাম না। এখন যদি বেশি বুঝতে চাই তাহলে আমার কপালে দুঃখ আছে। অবন্তীকে আস্তে করে আমার উপর থেকে নামিয়ে আমার পাশে শুইয়ে দিলাম। তারপর আমি উঠে গোসল করতে যাই। গোসল শেষে বের হতে দেখি অবন্তী গায়ে একটা চাদর জড়িয়ে বিছানায় বসে আছে। উঠে গেছো তুমি? উঠি নাই, তুমি তুলেছো। কি আমি? হ্যাঁ তুমি। কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, মাঝখানে তুমি আমাকে একা শুয়ে দিয়ে উঠে গেলে, আর অমনি আমার ঘুমও ভেঙে গেল, সাথে স্বপ্নটাও শেষ হয়ে গেল। এটা আমার দোষ কোথায়? তোমার বুকে ঘুমিয়েছিলাম বলেই তো সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, কিন্তু তুমি কি করলে? ওহ, তা কি স্বপ্ন দেখছিলে তুমি? তোমাকে বলবো কেন? আমি না তোমার বর? আইসে আমার বর। কি বললে? কিছুই না, সর সামনে থেকে। আমাকে সরিয়ে দিয়ে অবন্তী গোসল করতে চলে যায়। অবন্তী তোমার পুরো কথা বলার আগেই অবন্তী দরজা বন্ধ করে দেয়। শুনলে কি হতো, না শুনেই দরজা বন্ধ করে দিল। অবন্তী গোসল শেষ করে একটা তোয়ালে গায়ে দিয়ে বের হয়। অবন্তীকে ভেজা শরীরে আরো বেশি সুন্দর লাগছে। খারাপ চিন্তা করবেন না প্লিজ, এটাই শুধু একটা কাল্পনিক গল্প। আমি এখন কি পরবো? অবন্তীর কথা শুনে আলমারিতে রাখা অবন্তীর জন্য নীল রঙের একটা শাড়ি বের করে দিলাম। আর এই শাড়িটা পরে নাও।
আমি শাড়ি পরতে জানি না, তুমি পরিয়ে দাও। পারবো না আমি। প্লিজ দাও না পরিয়ে। আচ্ছা ঠিক আছে, কিন্তু দাঁড়াও, আমি যে তোমাকে শাড়ি পরিয়ে দিব তার বদলে তুমি আমাকে কি দিবে? আমি কি দেব তোমাকে? আমি কষ্ট করে তোমাকে শাড়ি পরিয়ে দিব আর আমাকে কিছুই দিবা না তুমি? কি চাও তুমি? তোমার ওই মিষ্টি ঠোঁটের ছোট্ট একটা কিস। ঠিক আছে, কিন্তু আগে আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে, তারপর। আচ্ছা, তারপর অবন্তীকে শাড়ি পরিয়ে দিই। যদিও আমি শাড়ি পরাতে পারতাম না, কিন্তু একদিন ইউটিউবে ভিডিও দেখে অবন্তীকে পরিয়ে দিয়েছিলাম। সেই থেকে শিখে গিয়েছি কিভাবে শাড়ি পরাতে হয়। আজও সেইভাবে অবন্তীকে আমার পছন্দ করা নীল রঙের শাড়ি পরিয়ে দিচ্ছি, কিন্তু অবন্তীর জন্য ভালোভাবে পরাতে পারছি না। এমন করছো কেন? আমার অসুবিধা হচ্ছে পরাতে। তোমারই তো সব দোষ। আমার দোষ মানে? তুমি শরীর স্পর্শ করছে দেখেই তো আমি কেঁপে উঠছি। আমার সুশ্রী লাগে না বুঝছি। তোমার মুখে কিছু আটকায় না? বারে, নিজের বরকেও বলতে পারবো না? ছি। ছি বাদ দিয়ে জলদি কাপড় পরিয়ে দাও। এখনই কেউ এসে বলবে দরজা খোলো, মা তোমাকে প্রতিবেশীরা দেখতে আসছে। ফালতু কথা বাদ দাও, ওটাকে বউ ভাত বলে। সে যাই বলুক, মানে তো একই। আর আর একটা কথাও বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। সত্যি কথা বললেই দোষ। কি হলো, এভাবে জড়িয়ে ধরলে কেন? কিছু না, দাও আমি ঠিক করে নিচ্ছি। অবন্তীকে শাড়ির কুচি হাতে ধরিয়ে দিয়ে দেই। অবন্তী কুচি দিয়ে পরে নেয়। সত্যি বলতে এই শাড়ির বিষয়ে আমার কোনো ধারণাই নেই। এমনি অবন্তীর শাড়ি পরে আমার সামনে এসে দাঁড়ায়। অবন্তীকে দেখে আমি আবারও ক্রাশ খেলাম। ক্রাশ কিভাবে খায়? মনে হচ্ছে আমার সামনে নীল পরি দাঁড়িয়ে আছে। কেমন লাগছে আমাকে? সুন্দর। শুধু সুন্দর? তোমাকে অনেক সুন্দর লাগছে, এরকম নীল পরির মতো। যদিও কখনো পরি দেখি নাই। সত্যি? সত্যি। এবার আমার পাওনাটা দাও। তোমার আবার কিসের পাওনা? এত জলদি ভুলে গেলে? তুমি বলেছিলে তোমাকে শাড়ি পরিয়ে দিলে কিস করবে। তাই আমি বলেছিলাম বুঝি? আচ্ছা তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ কেন করব? আমি চোখ বন্ধ করব না। তাহলে আমিও কিস করব না? ঠিক আছে, করছি। চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, কিন্তু অবন্তীর কোনো সারা শব্দ পাচ্ছি না। আমি চোখ খুলতে দেখি অবন্তী আমার সামনে নেই। দরজার দিকে তাকিয়ে দেখি অবন্তী দরজার সামনে দাঁড়িয়ে হাসছে। তার মানে কি অবন্তী আমাকে বোকা বানালো? তুমি এটা ঠিক করলে না। কিছু ঠিক করনি। তোমাকে দেখে নিব আমি। এখনই দেখে নাও। দাঁড়াও, তুমি আমাকে ধরতে পারবে না। অবন্তী বলে সেখান থেকে দৌড়ে চলে যায় বাইরে। আমাকে ধোকা দিল মেয়েটা। আমিও দেখে নিব তোমাকে অবন্তী। অবন্তীর পিছনে যেই না যাব, তখন অবন্তীর ছোট বোন এসে আমার সামনে দাঁড়ায়, আর সাথে দুষ্টামি শয়তানি আছে জান্নাত ও রিয়া। কোথায় যাচ্ছিস রে তুই? তাকে বলতে হবে নাকি, যা ভাগ। যাবো তো। যাবি তো যা, এখানে কি করছিস? যাবো, কিন্তু তার আগে আমাদের 10,000 টাকা দিই। হোয়াট? এতগুলো টাকা তো আবার তোদেরকে কখনোই না। কি তুই দিবি না? তোদের লজ্জা হয় না বন্ধুর কাছে টাকা চাস? তুই দিবি কি না বল। না, দিব না। সিমি, তোমার ভাইয়াকে ভিডিওটা দেখাও তো। ভাইয়া এটা দেখেন। কিসের ভিডিও এটা? তুই দেখ, এটা কিসের ভিডিও? সিমির হাত থেকে ফোনটা হাতে নিয়ে দেখতেই অবাক হয়ে গেলাম। ভিডিওটা দেখাচ্ছে আমি সিগারেট খাচ্ছি, কিন্তু আমি তো এগুলা খাই না। তাহলে এটা কিভাবে হলো? এটা কি আমি? হ্যাঁ তুই। কিন্তু আমি তো সিগারেট খাই না। তোর মনে আছে নিরির জন্মদিনের কথা? নিরি, কিছু মনে পড়লো? তুই কিন্তু এটা ঠিক করিস নাই। ঠিক না ভুল সেটা না হয় আন্টি ঠিক করবে। ব্ল্যাকমেল করছিস আমাকে? যা, দিব না আমি। যা পারিস কর গিয়ে। জান্নাত চল তো আন্টির কাছে। দোস্ত, এমন করিস না। দিচ্ছি তো টাকাটা। টাকাটা দিয়ে দিলাম। 5,000 টাকা কেন? বাকি টাকা কোথায়? আমার কাছে আর নেই। ঠিক আছে, এটা দিয়েই চালিয়ে নেব। চলে গেল, জলে চলে গেল কতগুলো টাকা। আমাকে ব্ল্যাকমেল করে কতগুলো টাকা নিয়ে গেল। ঠিক আছে, আমারও সময় আসবে একদিন, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। আমি কখনোই এইসব খাই না, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে একদিন খেয়েছিলাম। আর সেদিন ছিল নিরির জন্মদিন। নিরি আমাদের আরো একটা বন্ধু, যেমন জান্নাত ও রিয়া। আমরা সব বন্ধুরা মিলে নিরির জন্মদিন উপলক্ষে বিশেষ একটা অনুষ্ঠান করি। সেদিন বন্ধুদের পাল্লায় পড়ে সিগারেট খেয়েছিলাম, কিন্তু এই জান্নাত সেটার কখন ভিডিও করেছে সেটা আমি জানি না। বিয়ের কিছুদিন পর অবন্তী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল। তখন অবন্তীকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরি। অবন্তীর পেটে হাত রাখতেই অবন্তী কেঁপে ওঠে। এই চুলের নিয়ে আমি কনফিউশনে আছি। চুল থেকে কিভাবে সুগন্ধ আসে, যাকে ছেলেদের বলে পাগল করে দেয় না। মানে অনেক গল্পেই এমন পড়েছে, আর তাছাড়াও সিনেমায় দেখায়। বিবাহিত কেউ থাকলে প্লিজ ইনবক্সে একটু বলবেন মেয়েদের চুলের সুবাস আসলে কি সত্যি কিনা এই বিষয়ে। কি শুরু করলে তুমি? রোম্যান্স করছি। তোমাকে রোম্যান্স করতে কে বলেছে? বলি নাই তো। তুমি এমন কেন? আর তোমার কথা শুনতেই বা যাবো কেন আমি?
আমার সম্পত্তি আমি যা খুশি করব, তাতে তোমার কি শুনি? তোমার বউ আমি, আর তোমার সম্পত্তি এখানেই আছে, কোথাও হারিয়ে যাচ্ছে না। তুমি এত নিষ্ঠুর কেন? কি বললে তুমি? আমি নিষ্ঠুর? তা নয় তো কি, কত সুন্দর রোমান্টিক একটা সকাল, আর এই রোমান্টিক সকালে রোমান্স করতে দিচ্ছ না। কি চাই তোমার? বেশি কিছু না, একটা কিস দিলেই হবে। ঠিক আছে, এরপর আর কোনো দুষ্টুমি করে না। তারপর অবন্তীর মিষ্টি ঠোঁট দিয়ে কিস করলো। আসলে কি মিষ্টি লাগে, প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন ছাড়ো, মা ডাকছেন। তোমার মা আসতেন কখন? আমার মা না, তোমার মা ডাকছেন। ওহ, আমি ভাবছি তোমার মা। এখন ছাড়, দেরি হয়ে যাচ্ছে। না গেলে হয় না? না হয় না, ছাড় এখন। অবন্তীকে ছেড়ে দিলাম, তারপর গোসল করলাম। গোসল শেষে বেরিয়ে দেখি অবন্তী রুমে নেই, মনে হয় নিচে গেছে। যাই হোক, ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখি সবাই টেবিলে বসে আছে আমার জন্য। তারপর সবাই একসাথে বসে খাবার খেলাম। খাবার রেডি আছে, চলে আসেন, একসাথে সবাই খাবার খাই। হঠাৎ আব্বু বলে উঠলো, তানবীর, হ্যাঁ বাবা বলো। দেখ বাবা, আমার তো অনেক বয়স হলো, আর তুইও অনেক বড় হয়ে গেছিস। হুম আমি একা অফিস সামলাতে পারছি না, তুই যদি আমাকে সাহায্য করতি। ঠিক আছে বাবা, তুমি ম্যানেজারকে বলে দাও, আমি যাব। আমার সবকিছু বলা আছে ম্যানেজারকে, তুই অফিসে গেলে তোকে দেখিয়ে দিবে সব। ঠিক আছে আব্বু। রুমে বসে আছে, তখন অবন্তী রুমে আসে। অবন্তী কোনো কথাই বলল না। অবন্তী এসে আমার পাশে চুপ করে শুয়ে পড়ে। আবার, তোমার শরীর কি খারাপ লাগছে? না। তাহলে মন খারাপ করে আছো কেন? বাড়ির কথা মনে পড়ছে। ওহ, তানভীর, আমি আম্মুর কাছে যাব। যাবে, কিন্তু আমার যে ভালো লাগে না। কি ভালো লাগে না? শ্বশুর বাড়ি। কি বলো? না কিছু না, তুমি তোমার জামা কাপড় গুছিয়ে নাও, কেন? কাল তোমাদের বাড়িতে যাব। সত্যি বলছো? আমাকে নিয়ে যাবে? সত্যি। আই লাভ ইউ। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বাংলার প্রভাত। শ্বশুর বাড়ির গল্প, এটা সত্যি কিনা জানি না, মানে বিয়ে করি নাই তো তাই। পরের দিন সকালে রেডি হয়ে বসে আছি অবন্তীর জন্য, কিন্তু তার আসার কোনো নামই নেই। অনেকক্ষণ পর অবন্তী আসলো। তারপর মা বাবার দোয়া নিয়ে শ্বশুর বাড়ির পথে রওনা করলাম। এই প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি, সবাই দোয়া করবেন। অবন্তীকে গাড়িতে বসিয়ে দিয়ে আমিও বসে পড়ি। তারপর গাড়ি স্টার্ট দেই, গাড়ি চালাচ্ছি। হঠাৎ অবন্তী, গাড়ি থামো। আমি গাড়ি সাইডে দাঁড় করাই। কি হলো, থামাতে বলে কেন? এদিকে দেখ। কি? অবন্তী আমাকে হাতের ইশারায় দেখালো সামনের দিকে। তাকাতে দেখি রাস্তার পাশে একটা ফুচকার দোকান। আমি ফুচকা খাবো। তোমাকে না বলেছি বাইরের খাবার খাবে না তুমি? না, একদিন খেলে কিছু হবে না, এখন এনে দাও প্লিজ। অবন্তী এমন করে বললো যে আর না করতে পারলাম না। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য ফুচকা আনতেছি। ঠিক আছে, আর হ্যাঁ, ঝাল বেশি করে দিয়ে আনবে। ওকে। যাই হোক, গাড়ি থেকে নেমে ফুচকার দোকানে গেলাম আর অবন্তীর জন্য ফুচকা কিনলাম। তারপর গাড়িতে এসে অবন্তীকে ফুচকাগুলো দিলাম। নাও তোমার ফুচকা। দাও। অবন্তীকে ফুচকা দিয়ে আমি গাড়ি ড্রাইভিং করতে থাকি। অবন্তী অনেক মজা করে ফুচকা খাচ্ছে। আমি বুঝি না মেয়েরা এত ফুচকা কিভাবে খেতে পারে, তা আবার এত ঝাল করে। নাও, তুমিও খাও। না, আমি এগুলা খাই না, শুধুমাত্র গল্পে। একটা খাও। বলছি তো খাবো না। তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আমি কি ভুল করছি? আজব, কিভাবে কথা বললাম আমি, আর তুমি ভুল করতে যাবে কেন? তাহলে খাচ্ছ না কেন? একটা খাও না। আমার এগুলো ভালো লাগে না খেতে। তাহলে আমিও খাবো না। তুমিও খাবে না, আমিও খাবো না, তাহলে পাঠক পাঠিকারদের দিয়ে দাও ফুচকাগুলো। নাও, তোমার ওনাদের দিয়ে দাও, লাগবে না আমার। এই ধরেন ভাইয়া ও আপুরা ফুচকা খান, আর টাকাটা দিয়ে যাইয়েন। 220 টাকার ফুচকা ছিল এখানে। তুমি সত্যি দিয়ে দিলে? তুমি তো দিতে বললে তাই দিলাম। আমি বলছি, আর তুমি আমার ফুচকা সত্যি দিয়ে দিলে? দিচ্ছি। শয়তান ছেলে, তোর খবর আছে। বলেই অবন্তী আমাকে মারতে লাগে। আরে আরে, কি করছো তুমি? অ্যাক্সিডেন্ট করবো তো। সরি বলো। সরি বলবো কেন? ভুল করেছো, সরি বলবে না? সরি। এভাবে কান্না ধরে সরি বলো। পারবো না। তুমি আমাকে একটু ভালোবাসো না? এই যে কান ধরছি, আর সরিও। এবার তো খুশি? অনেক। ছি। চিটু। আজব, ভুল না করেও শাস্তি পেতে হলো। উনি দিতে বলে আবার উনি না করে, মেয়েদের মনে যে কখন কি চলে কেউ বলতে পারে না ভাই। মেয়েরা মন বোঝা অনেক কঠিন। মেয়ের কাছে একটা গিরগিটির মতো, যখন তখন নিজের রং বদলায়। বলতে হবে কপাল করে একটা বউ পেয়েছিলাম। সত্যি বলতে আমার চুপ থাকতে বেশি ভালো লাগে, কিন্তু অবন্তীর জন্য পারলাম না। সারাটা রাস্তায় বকবক করছে।
আসলে আমি বুঝি না মেয়েরা এত কথা বলে কিভাবে, একটু কে চুপ করে থাকতে পারে না। আজব মাইরি, মেয়েদের মন বোঝা বড় দায়। অবশেষে শ্বশুর বাড়ি পৌঁছালাম, দরজার সামনে দাঁড়িয়ে আছি। একটু পর অবন্তীর আম্মু এসে দরজা খুলে দিল। আমাদের দেখে অবন্তীর আম্মু এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় আমাদের এখানে আশা করে নাই। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মা? তুমি কেমন আছো বাবা? আর বাড়ির সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, বাড়ির সবাই ভালো আছে। এখানে যে আরো একজন মানুষ দাঁড়িয়ে আছে, তাকে কি কেউ চোখে দেখো না? কেমন আছিস রে মা? ভালো মা, তুমি কেমন আছো? ভালো। মা, বাবা কোথায়? দেখতে পাচ্ছি না তো। তোর আব্বু একটু বাইরে গেছে, এখনই চলে আসবে। আরে ওই তো চলে আসছে। বাবা, অবন্তী শ্বশুর মশাইকে না মানে অবন্তীর বাবাকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অনেকদিন পর অবন্তীর মা বাবার সাথে দেখা হলো, তাই হয়তো একটু ইমোশনাল হয়ে পড়েছে। তারপর সবাই একসাথে বসে কিছু সময় গল্প করি। অবন্তী, মা জামাইকে তোর ঘরে নিয়ে যা। তারপর অবন্তীর সাথে অবন্তীর রুমে আসলাম। অনেক ক্লান্ত লাগছে, বিছানায় শরীর এলিয়ে দিতেই ঘুম চলে আসে চোখে। ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে, তাই উঠে হাত মুখ ধুয়ে নিলাম। হঠাৎ বাহির থেকে হাসির শব্দ শুনতে পাই। বাইরে এসে দেখে অবন্তীর সাথে কিছু মেয়ে বসে আছে আর হাসাহাসি করছে। আমি গিয়ে মেয়েগুলোর সামনের সোফায় বসলাম। আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। অবন্তী আমাকে সবার সাথে পরিচয় করে দেয়। আমার স্বামী তানভীর, আর তানভীর ওরা আমার ফ্রেন্ড সুমনা, শোভা আর নীলাদ্রি। হাই দুলা ভাই, কেমন আছেন? ভালো, তোমরা কেমন আছো? জি দুলা ভাই, আমরাও ভালো আছি। একটা মেয়ে হঠাৎ আমার সামনে এসে বসে পড়লো আর কি কিউট রে তোর বড় অবন্তী। অবন্তী, তোর বরটা আমাকে দিয়ে দে। কি অবন্তী, তুই এই চকলেট বয়কে কোথায় পেলি রে? বের হ। বের হবো মানে? বাড়ি থেকে বের হ বলছি। দুলা ভাই চলেন একটু বাইরে থেকে ঘুরে আসি। চুপ, ওকে ধরবি না। তানভীর কোথাও যাবে না। আর তোরা এখন এখানে কেন? তোদের যেতে বলছি না? অবন্তীর এমন রাগী চেহারা দেখে মেয়েগুলো চলে গেল। অবন্তীর চেহারা দেখার মতো ছিল। অবন্তীর ফর্সা গাল টমেটোর মতো লাল হয়ে গেছে, অনেক কিউট লাগছে অবন্তীকে রাগী চেহারায়। চুপ করে অবন্তী কয়টা ছবি তুলে নিলাম। ওদের সাহস কত আমার স্বামীর দিকে চোখ দেয়? ওদের কপাল ভালো আমার বন্ধু বলে বেঁচে গেল। অবন্তী, কি হয়েছে? চিৎকার করছো কেন? যা, আমি কখন চিৎকার করলাম? সোনা, রাগ করছো কেন? আমি তো তোমার। আমার কি? হ্যাঁ আমার কি? তোকে ওই ফাজিল মেয়েগুলো কত কিছু বললো, আর তুই ওদের কিছুই বলি না। আমি কি বলবো? তুই কি বলবি মানে? তোকে ওরা কিউট বলবে কেন? আমার স্বামীকে ওরা কিউট, চকলেট বয় এগুলো বলবে কেন? আমার স্বামীকে আমি বলবো, ওরা বলবে কেন? আর তুই যদি আবার ওই পেতিনদের সাথে কথা বলিস, তোর খবর আছে। একদম কথা বলবি না ওদের সাথে। ঠিক আছে, বলবো না কথা। এখন একটু হাসো। এখন খুশি? সোনা, একটু এদিকে আসবে? বলো। অবন্তীর কাছে আসতেই অবন্তীর হাত ধরে টানতেই অবন্তীকে নিজেকে সামলাতে না পেরে আমার উপরে পড়ে যায়। অমনি অবন্তীকে জড়িয়ে ধরি বুকের সাথে। কি করছো? ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে। ছাড়বো, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। জি মহারাজ, বলেন কি করতে হবে? এটা বলা যায় না, করে দেখাতে হয়। সেটা আবার কি? দাঁড়াও দেখাচ্ছে কি সেটা, কিন্তু তার আগেই তুমি চোখ বন্ধ করো। ঠিক আছে। অবন্তীর চোখ বন্ধ করতেই তার ঠোঁট এক করে দিলাম। কিছু সময় পর অবন্তীকে ছেড়ে দিয়ে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই বুঝে আমার দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে গেল। এমন ভাবে কেউ কিস করে? জান, আর একবার করি। এই না, আর পারবো না। একবার। শালি আমাকে মায়েরা ফালাবে নাকি? তুমি কি আমাকে গালি দিচ্ছ? না সোনা, তোমাকে গালি দেই নাই। তাহলে আর একবার করতে দাও না। না সোনা, একদিনই সব খেয়ে ফেললে পরে কি খাবে? এটা কি ফুরানো জিনিস যে ফুরিয়ে যাবে? আরে তুমি জানো না, বেশি খেলে জলদি ফুরিয়ে যাবে। ঠিক আছে, লাগবে না আমার। আর রাগ করছো কেন? রাগ করি নাই। তাহলে ঠিক আছে। বাবু, আমাকে ঘুরতে নিয়ে যাবা? তোমাকে বাবু বলতে না করছি না, আর এখন ঘুরতে যেতে পারবো না। আর বাবু বলবো না, চলো না, একটু ঘুরেই চলে আসবো। জামাই তো যাবে না বলছে, তাও কেন তুই জেদ করছিস? তাছাড়া এখন বাহিরে অবস্থা ভালো না। হঠাৎ অবন্তীর মা এসে কথাটা বলল। মা তুমিও? মা তো ঠিকই বলেছে অবন্তী। না, আমি যাবই, তুমি চলো। তুই বুঝতে পারছিস না, বাইরে যাওয়া তোদের জন্য ভালো। ভালো না খারাপ সেটা আমি বুঝতে চাই না, আমি ঘুরতে যাবো ব্যাস। আম্মা, ও যখন এত করে বলছে একটু ঘুরেই আসে। ঠিক আছে বাবা, কিন্তু জলদি ফিরে আসবে। তোমাকে চিন্তা করতে হবে না, আমরা জলদি ফিরবো। তারপর অবন্তীকে সাথে নিয়ে ঘুরতে বের হই, কিন্তু বাড়ির বাইরে বের হতে বৃষ্টি শুরু হলো। এই যা, এখন কি হবে? কি হবে?
যা এখন থেকে এসছি সেখানেই চলে যেতে হবে। ও জানি কথা বলো কেন? ভালো কথা বললেই খারাপ হয়ে যায়। আমি বৃষ্টিতে ভিজবো। একদম না, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। না, আমার ঠান্ডা লাগবে না। অবন্তী দাঁড়াও। অবন্তী বৃষ্টিতে ভিজতে চলে যায়। এদিকে অবন্তীর শরীর ভিজে যাওয়ায় অবন্তীর শরীর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। অবন্তীকে অনেকবার বলার পরেও যখন অবন্তী শুনছিল না, তখন আর নিজের রাগকে ধরে রাখতে পারলাম না। রাগ সামলাতে না পেরে অবন্তীর গালে ঠাস করে একটা চড় দেই। এই প্রথম অবন্তীর শরীরে আঘাত করলাম। নিজের কাছে অনেক খারাপ লাগছে। কিভাবে পারলাম আমি অবন্তীকে মারতে? অবন্তীর গালে হাত দিয়ে আমার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে আছে। আমি অবন্তীর হাত ধরে ঘরে নিয়ে আসি। অবন্তী ছোটার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার শক্তির সাথে পেরে ওঠেনি অবন্তী। আমার হাত ছাড়। অবন্তীর হাত ছেড়ে দিলাম। তুমি আমাকে মারলে কেন? কিছু না বলে অবন্তীর হাত ধরে আয়নার সামনে দাঁড় করিয়ে দিলাম। এখানে নিয়ে আসলে কেন? আয়নার দিকে তাকাও। অবন্তী আমার কথা মতো আয়নার দিকে তাকায়। অবন্তী আয়নার দিকে তাকিয়ে দেখে অবন্তীর জামা বৃষ্টির পানিতে ভিজে যাওয়ার শরীরের সাথে লেপ্টে আছে, যার জন্য অবন্তীর শরীরের বিভিন্ন অংশ বোঝা যাচ্ছে। সরি। যাও চেঞ্জ করে আসো। অবন্তী কাপড় পাল্টাতে চলে যায় ওয়াশরুমে। এদিকে অনেক বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট চলে যায়, আর সাথে সাথে ঘরটাও অন্ধকার হয়ে গেল। হঠাৎ অবন্তী চিৎকার দিয়ে ওঠে। অবন্তী, কি হলো তোমার? অবন্তী দরজা খোলো। হঠাৎ অবন্তী দরজা খোলে, আমাকে জড়িয়ে ধরে অনেক শক্ত করে। অবন্তী কাঁপছে, হয়তো কোনো কারণে ভয় পেয়েছে। অবন্তীকে সাবধানে খাটের উপরে বসিয়ে দিয়ে আমি অবন্তীর পাশে বসি। অবন্তী, তুমি ঠিক আছে? অন্ধকারে আমার অনেক ভয় করে। আমাকে ছেড়ে যেও না তুমি। না, যাব না। তোমাকে একা রেখে? তোমার বুকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখো। অবন্তীকে বুকের সাথে জড়িয়ে ধরলাম। এদিকে বৃষ্টির বেগ আরো বেড়ে গেছে। মোবাইল ফোনটা বের করে আলো লাইট জ্বালাই। এতে ঘরটাও একটু আলো হয়েছে। অবন্তী কিছুটা হলেও এখন স্বাভাবিক হয়েছে। আমার ফোনের চার্জও শেষ হয়ে আসছে। অবন্তীকে আমার কাছ থেকে ছাড়াতে গেলে, অবন্তী তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানে বসো, আমি দেখি কোথাও মোমবাতি পাই কিনা। না, লাগবে না। না, লাগবে। তুমি বসো, আমি নিয়ে আসছি। জলদি আসবে। জলদি ফিরবো। অবন্তীকে ছাড়িয়ে মোমবাতির জন্য পা বাড়াতেই জোরে বিদ্যুৎ চমকায়। অবন্তী চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরে। কি হলো, তুমি চিৎকার দিলে কেন? বিদ্যুৎ চমকালে আমার অনেক ভয় করে। তাহলে আমার সাথে আসো। তারপর অবন্তীকে সাথে নিয়ে মোমবাতি খুঁজতে থাকে, আর মোমবাতি পেয়েও যায়। মোমে আগুন দিয়ে টেবিলে রেখে দেই। সারা দিন কেটে গেল, কিন্তু বৃষ্টি পড়া শেষ হলো না। রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে আছে। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, অবন্তীর মানে আমার শাশুড়ি মা আমাদেরকে বাইরে যেতে এত বাধা দিচ্ছিল কেন? তাছাড়াও আমার মনে হচ্ছে আমরা এখানে আসছি সেটা নিয়ে অবন্তীর মা একদমই খুশি হয় নাই। আমরা যখন থেকে এখানে আসছি তখন থেকে মনে হচ্ছে অবন্তীর মা কিছু একটা নিয়ে ভাবছে, কিছু চিন্তা করছে আমাদের নিয়ে। কিন্তু কি সেটা? অবন্তীর মাথায় হাত বুলিয়ে দিতে থাকি। কিছুক্ষণের মধ্যেই অবন্তী ঘুমিয়ে পড়ে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। অনেক রাত হয়েছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। জানি না এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে বুঝতে পারি নাই। সকালে ঘুম থেকে উঠে অবাক হয়ে গেলাম, কারণ অবন্তী জামা কাপড় প্যাক করছে। সোনা, তুমি কি করছো এগুলো? ফ্রেশ হয়ে আসো। কিন্তু কেন? থাকবো না এখানে, চলে যাব। কালই তো আসলাম, আর আজ চলে যাব? আজকেই চলে যাব। জানো, ওই পেতনিরা আমাকে বলে নাকি আজও আসবে এখানে। আসলে সমস্যা কি তোমার ফ্রেন্ডই তো? না, আমার বন্ধু না ওরা। আমাকে বলে কি না তোমাকে নাকি ওরা আমার কাছ থেকে নিয়ে যাবে। বললেই হলো নাকি? আমার জানকে ছেড়ে আমি কোথাও যাব না। কথা শেষ হলে রেডি হয়ে আসো। কথা না বাড়ি রেডি হলাম। তারপর শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় ফিরলাম। আব্বু আম্মুর সাথে কিছু কথা বলে ঘুরে আসি। রুমে আসতেই অবন্তী হাসতে লাগলো। অবন্তীর হাসি দেখে আমি কিছু বুঝতে পারলাম না। এদিকে অবন্তীর হাসি থামার কোনো নামই নেই। অবন্তীকে অনেকবার বলার পরেও অবন্তীর হাসি থামছিল না। অবন্তীকে জড়িয়ে ধরে বললাম হাসি থামাতে, কিন্তু কিছুতেই থামছে না অবন্তীর হাসি। থামাতে না পেরে অবন্তীর ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিল তানভীর। আমি কিছু করি নাই, সবকিছু তানভীর করছে। অমনি অবন্তী চুপ হয়ে গেল। তোমার কি হয়েছে, এভাবে হাসছো কেন? ওই পেতনিরা যখন বাড়িতে এসে দেখবে আমরা নাই, তখন ওদের কি অবস্থা হবে তাই ভেবে হাসছি। ওহ, তুমি অনেক লুচু। লুচু আবার কি? লুচ্চাকে লুচু বলে। কি? ওই আমাকে তোমার কোন দিক থেকে লুচু মনে হয়? আমি তো ঠিকই বলছি। কি আমি লুচু? তাই তো আমি যখন কিস করতে যাই তখন কিস করতে দাও না, আর তুমি ঠিকই কিস করো। তাহলে তুমি তো লুচি হলে। তুমি তো কিস করো না, আমাকে কিস নামে নির্যাতন করো। কি আমি নির্যাতন করি তোমাকে? মাত্র তো একবার কিস করেছিলাম। ওই একবারই অনেক।
নিচে নামো। নিচে নামবো কেন? তুই আজ থেকে নিচে শুবি, আমার সাথে শুতে পারবি না। তোমাকে ছাড়া আমি একা কিভাবে থাকবো? চুপ কর, আমি না তোকে নির্যাতন করি? আসবি না আমার কাছে, আমাকে ধরতেও পারবি না তুই। ধাক্কা দিয়ে উপর থেকে ফেলে দিল আমাকে, না মানে তানভীরকে। উপর থেকে পড়ে যাওয়া কিছুটা ব্যথা লাগে হাতে। স্বামীকে এইভাবে কেউ ফেলে দেয়? ঠিক আছে, যাবো না তোমার কাছে। ধ্যাত, বা গল্পের সাথে আমার বাস্তব সম্পর্ক আবার যেন যোগ করেন না। এটা সম্পূর্ণ কাল্পনিক একটা গল্প, এর সাথে বাস্তবের কোনো প্রকার মিল নেই। ঘর থেকে বের হয়ে বাড়ির ছাদে গেলাম, দেখি আমাকে ছাড়া তুমি একা কিভাবে থাকো। একটু পর সেই আমার কাছেই আসতে হবে তোমাকে। ছাদের এক কর্নারে দাঁড়িয়ে আছে, চাঁদও আজ অন্ধকার, না মানে আজ চাঁদ ওঠেনি, তাই আর কি অন্ধকার লাগছে আকাশ। আনমনে দাঁড়িয়ে আছি, হঠাৎ কেউ পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি তাকে সারিয়ে নিলাম, তারপর পিছনে ফিরে দেখি অবন্তী দাঁড়িয়ে আছে। অবন্তীকে দেখে কিছুটা অবাক হলাম। অবন্তী কান্না করছে দেখে অবন্তী আবারও জড়িয়ে ধরে। আর সরি, আর কখনো তোমার সাথে এমন ব্যবহার করবো না। আমি চুপ করে অন্যদিকে তাকিয়ে আছি, কোনো কথা বলছি না। একটু শিক্ষা দিতে হবে না? প্লিজ আমার সাথে কথা বলো, আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। অবন্তীর কান্না আর সহ্য করতে পারলাম না, অবন্তীকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরি। অবন্তীও জড়িয়ে ধরে, এমন ভাবে জড়িয়ে ধরছে যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। অবন্তীর চোখের পানি একদমই সহ্য হয় না আমার, অনেক বেশি ভালোবাসি যে তাকে। অবন্তীর চোখের পানি মুছে দিয়ে অবন্তীর কপালে চুমু দিলাম। অবন্তী একটু মুচকি হাসলো। অবন্তীকে আমার সাথে জড়িয়ে ধরে, পাগলি মেয়ে, এভাবে কেউ কাঁদে নাকি? আমি সরি, আর তোমাকে কষ্ট দেব না। আমি তোমাকে বলছি আমি কষ্ট পেয়েছি, আর তুমি যদি আমার সাথে এমন না করো তাহলে আর করবে শুনি। আহ, কি হলো তোমার? না কিছু না। দেখি তোমার হাতে কি হয়েছে। বললাম তো কিছুই হয়নি। অবন্তী জোর করে আমার হাত ধরে ওর সামনে নিয়ে নেয়। আর এ কি, তোমার হাত দিয়ে তো রক্ত পড়ছে। ও কিছু না, এখনই সেরে যাবে। বললেই হলো সেরে যাবে। বলতেই অবন্তী তার শরীরের আঁচল টান দিয়ে ছিঁড়ে ফেলে আর আমার হাত বেঁধে দিল। ও শাড়ির আঁচল দিয়ে। অবন্তী আমার হাত ধরে কান্না করে দেয়। অবন্তীর চোখের পানি মুছে দিলাম। তুমি কাঁদছো কেন? এখনই সেরে যাবে। আমার জন্যই তোমার হাত কেটে গেছে। আমি অনেক খারাপ, তোমাকে শুধু কষ্ট দিই। তুমি এমন করে বলো তো, এত আবেগ তোমার কোথা থেকে আসে? এটা আবেগ না, এটা ভালোবাসা। ঠিক আছে, কিন্তু এখন তো অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। আর তুমি যদি না ঘুমাও তাহলে তো আমাদের সন্তানের কষ্ট হবে, সেও ঘুমাবে না। সত্যি কি কষ্ট হবে? সত্যি কি ঘুমাবে না? ভাবার বিষয়। তোমাকে ছাড়া যাব না। ঠিক আছে চলো। কি হলো, আসো। পায়ে অনেক ব্যথা করছে, হাঁটতে পারবো না। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? আগে চোখ বন্ধ করো। ঠিক আছে। অবন্তী চোখ বন্ধ করতেই অবন্তীকে কোলে তুলে নিলাম। অবন্তী আমার গলা জড়িয়ে ধরে। অবন্তীকে কোলে করে রুমে এসে শুয়ে দিই। তারপর এখন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। তুমি ঘুমাবে না? আমার একটু কাজ আছে, সেটা শেষ করেই ঘুমাবো। অবন্তীর মাথায় হাত বুলিয়ে দিয়ে। না, তুমি আমার সাথেই ঘুমাবে, আর আমি তোমার বুকের উপর। অবন্তীর সাথে কথাই পারবো না। অবন্তী অনেক জেদি একটা মেয়ে। আমি দরজা বন্ধ করে এসে অবন্তীর পাশে শুয়ে পড়ি, আর অবন্তী আমার বুকের উপরে মাথা রেখে শুয়ে পড়ে। তানভীর, বলো। আই লাভ ইউ। হুম। তুমিও বলো। তোমাকে অনেক ভালোবাসি। আমিও। আমিও কি? তোমাকে অনেক বেশি ভালোবাসি। ভালো থাকুক সব পবিত্র ভালোবাসাগুলো। আপনারাও ভালো থাকবেন আপনাদের আপনজনদের নিয়ে।